একটা কোম্পানির শত শত পাতার ফিনান্সিয়াল রিপোর্টের মধ্যে এমন একটা সংখ্যা লুকিয়ে থাকে যেটা অনেকটা জাদুর মতো কাজ করে। এই একটা সংখ্যাই একটা কোম্পানির আসল স্বাস্থ্য, তার ভবিষ্যতের সম্ভাবনা সবকিছুর একটা পরিষ্কার ছবি তুলে ধরে। চলুন আজ সেই রহস্যময় সংখ্যাটার পুরো গল্পটা জেনে নেওয়া যাক। একজন ইনভেস্টর হিসাবে এই ধাঁধার মুখোমুখি হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। ভাবুন তো, দুটো কোম্পানি, লাভ প্রায় সমান, অথচ একটা শেয়ারের দাম আকাশ ছোঁয়া, অন্যটা মাটিতে। কেন? এই পার্থক্যের উত্তরটা কিন্তু শুধু লাভের অঙ্কের মধ্যে লুকিয়ে নেই, তার চেয়েও অনেক গভীরে। আর সেই গভীরের রহস্যটাই হল আর্নিংস পার শেয়ার বা ইপিএস। হ্যাঁ, এই একটা সংখ্যাই হল একটা কোম্পানির আসল মূল্য বোঝার চাবিকাঠি। এটা একেবারে পরিষ্কার করে বলে দেয় যে কোম্পানির মোট লাভে প্রত্যেকটা সাধারণ শেয়ারহোল্ডারের সত্যিকারের অংশ ঠিক কতটা। বেশ, চলুন তাহলে এই রহস্যের গভীরে ঢোকা যাক। ইপিএসকে আমরা এমন একটা গোপন চাবিকাঠি হিসাবে ভাবতে পারি যেটা প্রত্যেক বিনিয়োগকারীর জানাটা খুব দরকার। ব্যাপারটা একদম সহজ করে ভাবা যাক। ধরুন, একটা কোম্পানির পুরো বছরের লাভটা হলো একটা বড় কেক, আর ওই কোম্পানির যত শেয়ার আছে সেগুলো হলো সেই কেকের এক একটা স্লাইস। তাহলে ইপিএস কি? ইপিএস আমাদের বলে দেয় প্রত্যেকটা স্লাইস ঠিক কতটা বড়। বোঝাই যাচ্ছে, যার স্লাইস যত বড় হবে তার প্রাপ্তিও তত বেশি হবে। চলুন গল্পের প্রথম অধ্যায় দিয়ে শুরু করা যাক, মানে এই হিসেবের সবচেয়ে মৌলিক যে রূপটা আছে সেই বেসিক ইপিএস দিয়ে। এই ফর্মুলাটা দেখতে বেশ সহজ মনে হলেও এর দুটো অংশকে, মানে ওপরের লাভ আর নিচের শেয়ার সংখ্যা, খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমে আমাদের কেকের আসল সাইজটা ঠিক করতে হবে, তারপর দেখতে হবে কেকটা কতগুলো স্লাইসে ভাগ করা হয়েছে। এখানেই অনেকে একটা ভুল করে। সবাই ভাবে কোম্পানির মোট যে লাভ সেটাই এখানে ব্যবহার করা হয়, কিন্তু না, ব্যাপারটা ঠিক এতটা সোজাসাপটা নয়। সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য আসল লাভটা বের করতে এই সংখ্যাটাকে একটু অ্যাডজাস্ট করতে হয়। এই টেবিলটা দেখুন। সাধারণ শেয়ারহোল্ডারদের লাভের ভাগটা বের করতে হলে মোট লাভ থেকে প্রেফারেন্স শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ডটা বাদ দিতে হবে, কারণ লাভের ওপর প্রথম অধিকার কিন্তু তাদের। আর শেয়ারটা যদি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার হয় তাহলে তো কথাই নেই, কোম্পানি ডিভিডেন্ড দিক বা না দিক তাদের প্রাপ্য টাকাটা হিসেব থেকে বাদ দিতেই হবে। আচ্ছা, কেকের সাইজ তো বোঝা গেল। এবার আসা যাক স্লাইসের সংখ্যায়, মানে শেয়ারের সংখ্যায়। এখানেও একটা ব্যাপার আছে। বছরের শেষে যতগুলো শেয়ার আছে শুধু সেই সংখ্যাটা ধরলেই কিন্তু হবে না। দেখুন, একটা কোম্পানির লাভ তো একদিনে হয় না, পুরো বছর ধরে হয়। ঠিক সেভাবেই কোম্পানির শেয়ারের সংখ্যাও কিন্তু সারা বছর ধরে বদলাতে থাকে। তাই বছরের শুরু বা শেষের সংখ্যাটা না নিয়ে আমরা একটা ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় ব্যবহার করি। এটা সময়ের হিসেবটাকে ধরে, তাই ছবিটা অনেক বেশি পরিষ্কার হয়। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ব্রাইটস্টার লিমিটেড বছর শুরু করেছিল 1800টা শেয়ার দিয়ে। মে মাসে তারা আরও 600 শেয়ার ইস্যু করে, আবার নভেম্বরে 300টা শেয়ার বাজার থেকে কিনে নেয়, মানে বাইব্যাক করে। আমরা প্রত্যেকটা সময়কালের শেয়ার সংখ্যাকে সেই সময় দিয়ে গুণ করে একটা গড় বের করেছি, আর সেটাই হলো 2100 ওয়েটেড শেয়ার। বোনাস শেয়ারের ব্যাপারটা কিন্তু আরও মজার। এক্ষেত্রে কোম্পানি নতুন কোনো টাকা পায় না, শুধু বর্তমান শেয়ারগুলোকেই ভেঙে সংখ্যা বাড়িয়ে দেয়। মানে একই কেককে আরও বেশি কিন্তু ছোট ছোট স্লাইসে কেটে ফেলা হয়। তাই ঠিকঠাক তুলনা করার জন্য আগের সব বছরের ইপিএসকে এমনভাবে আবার হিসেব করতে হয় যেন এই বোনাস শেয়ারগুলো আগে থেকেই ছিল। আমরা এতক্ষণ যা দেখলাম সেটা হলো বর্তমানের ছবি, কিন্তু গল্পটা এখানে শেষ না। একটা কোম্পানির ভেতরে এমন কিছু লুকানো শেয়ার থাকতে পারে যা ভবিষ্যতের পুরো ছবিটাই কিন্তু বদলে দিতে পারে। এই কথাটা বেসিক আর ডাইলিউটেড ইপিএসের তফাৎটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। বেসিক ইপিএস হলো আজকের সত্যিটা, আর ডাইলিউটেড ইপিএস হলো একটা হোয়াট ইফ পরিস্থিতি, মানে ভবিষ্যতে কি হতে পারে তার একটা পূর্বাভাস। এই জিনিসগুলোকে আমরা সম্ভাব্য শেয়ার বলতে পারি, যেমন কনভার্টেবল ডিবেঞ্চার বা এমপ্লয়ি স্টক অপশন। এগুলো আজ হয়তো শেয়ার নয়, কিন্তু ভবিষ্যতে এগুলো শেয়ারে রূপান্তরিত হওয়ার ক্ষমতা রাখে। আর যখনই সেটা হবে, মোট শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, মানে কেকের স্লাইসগুলো আরও ছোট হয়ে যাবে। এই প্রভাবটাকেই বলে ডাইলিউশন। ধরুন একটা কোম্পানির বেসিক ইপিএস 2 টাকা। দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু তাদের কিছু কনভার্টেবল ডিবেঞ্চার আছে। এবার দেখা যাক ডাইলিউশনের প্রভাবটা ঠিক কেমন হতে পারে। ডাইলুটেড ইপিএস হিসেব করার জন্য আমাদের 3টে ধাপ পার করতে হবে। প্রথমত, ডিবেঞ্চারগুলো শেয়ার হয়ে গেলে তো আর সুদ দিতে হবে না, তাই যে টাকাটা বাঁচবে সেটাকে কর বাদ দিয়ে লাভের সঙ্গে যোগ করতে হবে। দ্বিতীয়ত, যতগুলো নতুন শেয়ার তৈরি হবে সেগুলোকে মোট শেয়ারের সঙ্গে যোগ করতে হবে।
আর সবশেষে এই নতুন লাভকে নতুন শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলেই ডাইলুটেড ইপিএস বেরিয়ে আসবে। দেখলেন তো কি হলো, যে ইপিএস 2 টাকা দেখাচ্ছিল সেই সম্ভাব্য শেয়ারগুলোকে হিসাবে আনার পরেই সেটা কমে গিয়ে দাঁড়ালো 1.81 টাকায়। এটাই হলো ডাইলিউটেড ইপিএসের আসল শক্তি। এটা একজন বিনিয়োগকারীকে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকিটা অনেক আগে থেকেই দেখিয়ে দেয়, যা শুধু বেসিক ইপিএস দেখে বোঝা সম্ভব নয়। কিন্তু এখানে একটা খুব জরুরি নিয়ম আছে, সব সম্ভাব্য শেয়ারকেই কিন্তু ডাইলিউটেড ইপিএসের গণনায় আনা হয় না। নিয়মটা খুব সোজা। যদি কোনো সম্ভাব্য শেয়ারের রূপান্তরের ফলে ইপিএস কমে যায় বা কোম্পানির লোকসান আরও বেড়ে যায়, তবেই তাকে ডাইলুটিভ বলা হয় এবং হিসাবে ধরা হয়। এর পেছনের কারণ হল বিনিয়োগকারীদের সবচেয়ে খারাপ পরিস্থিতিটা দেখানো। কিন্তু যদি রূপান্তরের ফলে ইপিএস বেড়ে যায়, তখন তাকে অ্যান্টি ডাইলুটিভ বলে হিসাব থেকে বাদ দেয়া হয়। সবশেষে এত যে গুরুত্বপূর্ণ তথ্য, এগুলোকে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে দেখাতে হবে তার জন্য কিন্তু নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়মগুলো নিশ্চিত করে যে বিনিয়োগকারীরা যেন পুরো ছবিটা দেখতে পায়। মানে তারা শুধু শেষ সংখ্যাটা দেখবে না, বরং সেই সংখ্যাটা কিভাবে এলো তার পেছনের পুরো অঙ্কটাও বুঝতে পারবে। স্বচ্ছতা বজায় রাখাটাই এখানে মূল উদ্দেশ্য। এখন যেহেতু পুরো নিয়মটা জানা গেল, পরের বার কোনো কোম্পানির রিপোর্ট দেখার সময় শুধু লাভের অঙ্কে আটকে থাকলে চলবে না। বেসিক আর ডাইলুটেড ইপিএস দুটোকেই খুঁটিয়ে দেখতে হবে, আর নিজেকে প্রশ্ন করতে হবে এই সংখ্যাগুলো আসলে কোন গল্পটা বলতে চাইছে। কারণ একটা ভালো বিনিয়োগের আসল সূত্রটা কিন্তু প্রায় সেখানেই লুকিয়ে থাকে।